আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের মূলত সিএসএস এর 5th ক্লাস এবং আজকে আমাদের টপিক হচ্ছে সিএসএস গ্রিড এবং রেসপন্সিভ ডিজাইন। প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার লেআউট সম্পর্কে নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই লেআউটসগুলোকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য আমরা মূলত গ্রিড ব্যবহার করে থাকি। এর আগে আমরা ফ্লেক্স বক্স নিয়ে ক্লাস করেছিলাম, আপনারা ক্লাসটা করেছেন হয়তো, বা রেকর্ডিংটা হয়তো আপনারা পেয়েছেন। আশা করি সেটার একটা বেসিক ধারণা আপনারা পেয়ে গেছেন। আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে আমাদের সিএসএস গ্রিড আসলে কি, রো কলাম কিভাবে আমরা ব্যবহার করব এবং কিভাবে আমরা সিএসএসকে ব্যবহার করে আমাদের প্রজেক্টসগুলোকে হাইলি রেসপন্সিভ করতে পারবো। প্রথমেই আসুন আমরা সিএসএস গ্রিড সম্পর্কে আরেকটু বেসিক ধারণা নিয়ে নিই। ধরুন আপনার সামনে একটা চকলেট বক্স আছে। একটি বক্সের ভেতরে অনেকগুলো ছোট ছোট বক্স বা আপনার ছোট ছোট ঘর থাকে যেখানে আমাদের চকলেট কিউবসগুলো থাকে। এই পুরো বক্সটাই হলো যে আমাদের একটি গ্রিড কন্টেনার এবং এর ভেতরে থাকা ছোট ঘরগুলো হলো আমাদের গ্রিড আইটেম। সিএসএস গ্রিড কিছুটা এরকমই কাজ করে, যেখানে বড় কন্টেনার আমরা প্রথমে বানাই, সেই কন্টেনারের মধ্যে আমরা রো এবং কলাম দিয়ে ভাগ করে গ্রিড তৈরি করি, যার মধ্যে আমরা আমাদের কন্টেন্টস বা বিভিন্ন ধরনের সেকশনসগুলোকে অ্যাড করি। সিএসএস গ্রিডগুলোকে আমরা মূলত ড্যাশবোর্ড তৈরি করতে, অ্যাডমিন প্যানেল তৈরি করতে, বা আরও প্রেসাইসলি যদি বলে থাকি তাহলে আমরা নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলোতে আমরা মূলত এই গ্রিডগুলো ব্যবহার করি, বা অনেক সময় আমরা পোর্টফোলিও লেআউটের মধ্যে এই গ্রিডগুলোকে ব্যবহার করে থাকি। আজকের ক্লাসে আমরা মূলত সেগুলোই প্র্যাকটিস করব এবং শিখব। আমরা আমাদের প্রথমত একটি ফোল্ডার করে নিই সিএসএসের জন্য। এই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই, নিউ, এবং আমরা আমাদের এইচটিএমএল ফাইলটি এখানে ফোল্ডারে নিয়ে নিলাম। এখানে আমাদের একটি সিএসএস ফাইলও লাগবে, তো আমরা জাস্ট নোটপ্যাড ব্যবহার করে একটা সিএসএস ফাইল তৈরি করে নেব। আমরা ক্রিয়েট নিউতে যাব, এখান থেকে আমরা আমাদের একটি সিএসএস ফাইল তৈরি করে নেব, স্টাইল ডট সিএসএস। আমরা একটা আমাদের নিজেদের সিএসএস ফাইল তৈরি করে নিলাম। জাস্ট আমরা এবার আমাদের এই ফোল্ডারটি আমরা আমাদের এডিটারের মধ্যে খুলে নেব। এতটুকু অবধি যখন এসেছেন আপনারা অলরেডি হয়তো সিএসএস এর আগের ক্লাসগুলো করেছেন বা এগুলোর ধারণা আপনাদের থেকে আছে। আমরা আর সেরকম বেসিক যাচ্ছি না, যেহেতু বেসিকটা আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছি। আমরা এখন চেষ্টা করব অ্যাডভান্সগুলো শেখার, কারণ পরবর্তীতে আমাদের আপনাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস আছে, তো সেখানের মধ্যে আপনাদেরকে আরও অ্যাডভান্স জিনিস শিখতে হবে। আমরা এইচটিএমএল থেকে স্টার্ট করব। আমরা প্রথমে এইচটিএমএল এর একটি সিম্পল স্ট্রাকচার নিয়ে নেব প্রত্যেকবারের মতো। আমরা আমাদের এইচটিএমএল এর সিম্পল স্ট্রাকচারটি নিয়ে নিলাম, বেশি কিছু না। আমরা এটার নাম দিলাম সিএসএস গ্রিড, গ্রিড ড্যাশবোর্ড। আমরা মূলত ড্যাশবোর্ডের ক্ষেত্রে সিএসএস দেখাচ্ছি। পরবর্তীতে আমরা পিএইচপি প্রজেক্ট বিল্ডিংয়ের মধ্যে যখন আমরা নিউজ পোর্টাল ভিত্তিক কাজগুলো করব সেখানের পার্টটুকু দেখাবো। এখানে আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটা এখানে অ্যাড করে নিতে হবে। আমরা এটা এখানে অ্যাড করে নেব। কীভাবে অ্যাড করা এটা আমরা আগের ক্লাসেও দেখিয়েছিলাম, কীভাবে লিঙ্ক আপ করতে হয় ফাইলগুলোকে। আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করে ফাইলগুলোকে অ্যাড করে নেব। আমরা এইচআরএফ দেব যে স্টাইল ডট সিএসএস। আমরা আমাদের ফাইলের নামটা দিয়ে দিলাম এখানে, সিম্পল। আমাদের এখানে টাইপ লাগছে না, টাইপ অনেকে দেয়, আবার অনেকে না দিলেও সমস্যা নেই। এবার আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটি বেসিক সেকশন তৈরি করে নেব, বা বলতে পারেন একটা বেসিক গ্রিডের জন্য আমরা কিছু সেকশন তৈরি করব, যা আপনাদের হয়তো আপনাদের ধারণা আছে। আমরা সিএসএস বা এইচটিএমএল ক্লাসের সময় একটা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব পেজের একটি বেসিক ধারণা বা একটি বেসিক লেআউট বুঝিয়েছিলাম, যেটাকে আমরা সবাই ফলো করি, যেটা দিয়ে ব্যবহার করে আমরা মূলত করি। কিন্তু সেই সময় আমরা বলেছিলাম যখন আমরা সিএসএস ক্লাস করব, সিএসএস ক্লাসের মধ্যে সাইড বারটারগুলোকে কীভাবে সেট আপ করে সেটা শেখাবো। আজকের ক্লাসে মূলত আমরা সেটাই করব, আজকের ক্লাসের লক্ষ্যও সেটা। আমরা বডি ট্যাগ থেকে একটু স্পেস নিয়ে আমরা একটা ডিভ সেকশন নিয়ে নেব, এবং এই ডিভ সেকশনটাকে আমরা একটা ক্লাস দিই। আমরা ক্লাস হিসেবে আমরা ড্যাশবোর্ড লিখি। আমরা একটা ক্লাস দিলাম ড্যাশবোর্ড। এখন এখানের মধ্যে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার হেডার তৈরি করব।
তো আমরা হেডার ট্যাগ নিয়ে এটা একটা হেডার তৈরি করলাম। তো এখানে আমরা লিখে দিই হেডার, সরি। তো এটা হবে আমাদের হেডার। এখানের মধ্যে আমরা ক্লাসটাও হেডার দিয়ে দিই, যেহেতু আমরা পরে সিএসএস অ্যাপ্লাই করবো সেকশনসগুলোতে। তো আমরা ক্লাসও দিলাম আপনার হেডার। সো আশা করি কোনো প্রবলেম নেই, হেডার। এরপর আমরা একটা সাইড বার তৈরি করব। তো সাইড বার তৈরি করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এ সাইট। এ সাইট ট্যাগের মধ্যে আমরা লিখে দেব সাইড বার, সাইড বার, সাইড বার ঠিক আছে, হ্যাঁ সাইড বার। সো আমরা এখানে ক্লাসটাও সাইড বারই দিয়ে দিই, আমরা ক্লাসটাও দিলাম সাইড বার। ওকে, ডান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তো কন্টেন্ট আমরা সর্বদা মেইন ট্যাগ ব্যবহার করে অ্যাড করি। তো এটা জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখলে ভালো আপনাদের জন্য। তো এখানে হবে যে আমাদের মেইন কন্টেন্ট। তো আমরা এখানে মেইন কন্টেন্ট লিখে দিই, এবং এখানে ক্লাস, এটার ক্লাসটা আমরা দিই কন্টেন্ট। প্রতিটা সেকশনকে যখন আপনারা প্রজেক্টস তৈরি করবেন প্রফেশনাল, তখন প্রতিটা সেকশনসকে ক্লাস এবং আইডি দিয়ে আলাদা করবেন, এটা আপনাদের জন্য বেশি ভালো। তো আমরা এখানে কন্টেন্ট দিলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের ফুটার। তো ফুটার আমরা সর্বদা ফুটার ট্যাগ দিয়েই অ্যাড করি। তো আমরা মার্কআপ করব, ফুটার ট্যাগ নেব, এই ফুটার ট্যাগ, ফুটার ট্যাগের মধ্যে লিখব ফুটার, এবং এখানে আমরা ক্লাস নেব ফুটার। ওকে, সো আমাদের সেকশন রেডি। এবার আমরা যা করব, কারণ আমরা অলরেডি এটাকে লিঙ্ক আপ করে দিয়েছি আমাদের সিএসএস ফাইলে, আমরা জাস্ট এখানে সিএসএসটাকে অ্যাপ্লাই করব। ওকে, সো আশা করি আপনাদের এখানে কোনো প্রকার প্রবলেম নেই। এইচটিএম ক্লাস আশা করি সবাই করেছেন, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর যদি প্রবলেম হয় ক্লাসটাকে আরেকবার দেখে দিন, রেকর্ডিং ক্লাস আপনাদের দেওয়া আছে গ্রুপের মধ্যে। আর গ্রুপে যদি না পান তাহলে মেসেজ দেন, ক্লাস দিয়ে দেওয়া হবে। ওকে, সো আমরা প্রথমে কি করব, আমরা আমরা যেহেতু সব কিছুতে ক্লাস ব্যবহার করলাম, আমরা ক্লাসগুলোকে অ্যাপ্লাই করব, আমরা ট্যাগগুলোকে ধরবো না। তো ক্লাস অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে এই ক্লাসটা নিই, ড্যাশবোর্ড। ক্লাস কীভাবে ইউজ করে, ক্লাসকে কীভাবে সিএসএস অ্যাপ্লাই করে, আমরা ডট দিয়ে অ্যাপ্লাই করি। তো আমরা লিখব ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। তো আমাদের বানান ঠিক আছে নাকি আমরা দেখে নিই, হ্যাঁ ড্যাশবোর্ড, ও এ আর ডি, হ্যাঁ ঠিক আছে, DASH BOARD। তো আমরা ড্যাশবোর্ড বানান, হ্যাঁ ড্যাশবোর্ড বানান ঠিক আছে। তো আমরা এবার জাস্ট কার্লি ব্র্যাকেট নিয়ে প্রথমে আমরা কি করব, ডিসপ্লে, আমরা এটাকে কীভাবে দেখাতে চাচ্ছি, আমরা দেখাতে চাচ্ছি গ্রিড আকারে। তো আমরা ডিসপ্লে গ্রিড দিলাম। তো এইটা একটা পুরো যে ডিপ সেকশন সেটাকে একটা গ্রিড আকারে শোকেস করবে, মানে এইচটিএমএল আউটপুটটা আপনার গ্রিড আকারে শোকেস করবে। তো আমরা এর আগের ক্লাসে বলেছিলাম হয়তো যে ডিসপ্লের মধ্যে আমরা অনেক অপশান আছে, ডিসপ্লে নান, ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে ইনলাইন, এরকম বিভিন্ন অপশান আছে। তো তার মধ্যে একটা অপশান হচ্ছে আপনার ডিসপ্লে গ্রিড। তো গ্রিডটা মূলত আমাদের এই যে ডিপ সেকশন, যেটা এই যে পুরো ডিপ সেকশনটা, আমরা চাইলে এখানে ডিভের মধ্যে গ্রিড অ্যাপ্লাই করতে পারতাম, বাট আমরা অ্যাপ্লাই করেছি ক্লাসে। কারণ প্রফেশনাল কাজের মধ্যে আমরা সেকশনসগুলো আমরা ট্যাগের মধ্যে সিএসএস অ্যাপ্লাই করি না, আমরা ক্লাসের মধ্যে সিএসএস অ্যাপ্লাই করি। এতে করে আমরা বিভিন্ন, কারণ এখানের মধ্যে হইতে পারে আমি অনেক জায়গায় ডিভ ট্যাগটাকে ব্যবহার করতে পারি, তখন যদি সিএসএস আমরা ডিভ ট্যাগ এখানে ড্যাশবোর্ডের জায়গায় যদি আমরা ডিভ অ্যাপ্লাই করতাম তাহলে প্রবলেম হতো, যেখানে যেখানে আমি ডিভ ট্যাগ ব্যবহার করেছি সেখানে সেখানে সিএসএসটা কাজ করতো। তো এটা অনেক সময় প্রবলেম হতে পারে, এই জন্যই মূলত আমরা এটা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এটার আউটপুটটাও আমরা এখানে রেডি করে রাখি আউটপুটটা দেখার জন্য। সো আমরা এটাকে ক্রোমের মধ্যে খুলে নেব। আশা করি এখানের মধ্যে সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সো আমরা এটাকে ক্রোমের মধ্যে যদি দেখি, কারণ এখানে কোনো কালার নেই, এটা দেখতে কিছুটা এরকম, জাস্ট এরকম দেখেন, জাস্ট এরকম দেখতে। তো আমরা এখানে এবার আমাদের পরবর্তী কাজগুলো করব। তো এবার আমরা এখানে যেটা করব, গ্রিডগুলোকে রো এবং কলামের মধ্যে ভাগাভাগি করব। তো এখানের মধ্যে একটা ট্রিক আছে, এখানের মধ্যে আমরা কিছু প্রপার্টি ব্যবহার করি গ্রিডের পারপাসে। তো এগুলো একটু নোট ডাউন করে রাখেন। প্রথম যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে গ্রিড হাইপেন টেমপ্লেট। তো আমরা মূলত গ্রিডের জন্য টেমপ্লেট বানাচ্ছি। তো প্রথমে আমরা ব্যবহার করব গ্রিড টেমপ্লেট কলাম।
তো গ্রিড টেমপ্লেট কলাম একটা, আরেকটা যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে রো। সেমই, চেঞ্জেস কিছু নেই, আমরা জাস্ট লিখব গ্রিড টেমপ্লেট রোস। তো আমরা কলাম আর রোতে ভাগাভাগি করব। তো কলাম মানে হচ্ছে খারাপ হবে, যেখানে রো মানে হচ্ছে যে আপনার লং ওই সাইডে সাইডে। তো এখানে আমরা প্রথমে কিছু মান দেব। প্রথমে আমরা দিব 200 পিক্সেল 1 FR। সো এবার আমরা একটু এক্সপ্লেন করি যে 200 পিক্সেল 1 FR মানে কি। প্রথমে আমরা কি করলাম, কলাম যেটা সেটা 200 পিক্সেল ডিসাইড করলাম, মানে এটা সাইড বার হবে যে আপনার অ্যারাউন্ড 200 পিক্সেল, এবং দ্বিতীয় কলামটা বাকি জায়গা ভর্তি হবে। তো আমরা প্রথম কলাম যেটা গ্রিড টেমপ্লেটের কলাম যেটা, এটা হচ্ছে আমাদের প্রথম কলাম। সো আমাদের প্রথম কলাম যেটা মানে খাড়াখাড়ি প্রথম কলাম যেটা, সেটা আমাদের 200 পিক্সেল অবধি জায়গা নেবে, এবং বাকি যত জায়গা থাকবে সেটা হচ্ছে যে বাকি কলামসরা নেবে, চাই সেটা এখানে দ্বিতীয় কলাম হোক তৃতীয় কলাম হোক সেটার জন্য। এফআর মানে হচ্ছে ফ্রি স্পেস। সো এফআর মানে এক, ফ্রি রো মানে ফ্রি স্পেস, মানে এফআর মানে হচ্ছে ফ্রি স্পেস। তো আমরা এফআর দিয়ে ফ্রি স্পেস দিলাম। সো এখানের মধ্যে এবার আমরা রোটা নিয়ে কাজ করি। সো আমরা আমাদের এখানে রোটা নিয়ে কাজ করলাম। সো এখানে একটু দেখি, এটা সেমই আসবে কারণ আমরা এখানে কোনো কালার্স অ্যাপ্লাই করিনি। সো এবার আমরা রো এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে দিই 60 পিক্সেল, একটু স্পেস দিয়ে আমরা অটো দিই, এরপর আমরা 60 পিক্সেলই আবার দেব। সো এটা প্রথমে কি করলাম, 60 পিক্সেল প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে যে আমাদের উপরের দিকে, অর্থাৎ হেডারের হাইট কতটুকু হবে। অটো হচ্ছে যে কন্টেন্ট যতটুকু দরকার, অটো এই জন্য আমরা দিয়েছি। তো এটাকে আমরা এভাবে বুঝাই, এই 60 পিক্সেলটা হচ্ছে আপনার উপরের দিকে মানে হেডার, এই 60 পিক্সেল হচ্ছে আপনার হেডারের জন্য, অটো হচ্ছে আপনার কন্টেন্টের জন্য, আর 60 পিক্সেল হচ্ছে আপনার ফুটারের জন্য আবার, মানে হেডার কন্টেন্ট ফুটার। তো হেডার আপনার 60 পিক্সেল অবধি বরাদ্দ থাকবে, অটো হচ্ছে কন্টেন্ট যত বড় হবে সাইজ তত বড় হবে, আর এদিকে 60 পিক্সেল হচ্ছে আপনার ফুটারের জন্য বরাদ্দ। তো এখন যদি আমরা দেখি যেমন এখানে, বাট কথা হচ্ছে এখানে গ্যাপ নেই। তো আমরা এবার এখানের মধ্যে একটা গ্যাপ অ্যাড করব, যেমন এটা দেখেন অলরেডি একটা সেকশন হয়ে গেছে, হেডার, সাইড বার, মেইন কন্টেন্ট, ফুটার। সো বাট আমাদের এখানে কোনো গ্যাপ নেই, তো আমরা গ্যাপ অ্যাড করব মূলত জাস্ট গ্যাপটা প্রপার্টি ব্যবহার করে। আমরা লিখব গ্যাপ, আমরা গ্যাপ 10 পিক্সেল দিলাম। তো গ্যাপ মানে হচ্ছে বক্সগুলোর মাঝখানে কিছুটা ফাঁকা স্থান। তো এখানে আমরা চাইলে রো আর কলাম ওয়াইজ গ্যাপ দিতে পারবো, আমরা জাস্ট এভাবে গ্যাপ দিতে পারি। আমরা এখানে লিখতে পারি রো হাইপেন, আমরা রো ওয়াইজ গ্যাপ দিতে পারি, কলাম ওয়াইজ গ্যাপ দিতে পারি, আর যদি আমরা সব দিকে সমান পোর্শনে গ্যাপ দিতে চাই তাহলে জাস্ট গ্যাপ 10 পিক্সেল। তো জিনিসটা নোট ডাউন করে রাখেন। এই যে এখন একটা 20 পিক্সেল 10 পিক্সেল করে করে একটা গ্যাপ আমরা দিয়ে দিলাম। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট তৈরি করব, যে মানে কিভাবে টেমপ্লেট হবে। তো আমরা গ্রিডের নাম ব্যবহার করব টেমপ্লেট তৈরি করার জন্য। সো আমরা আগে এখানে যাই। সো এখানের মধ্যে আমরা এইগুলোকে কিছু নাম দিয়েছি, রাইট, এই যে কিছু নাম দিয়েছি। তো এবার আমরা এই নামগুলোকে ব্যবহার করবো বা ক্লাসগুলোকে ব্যবহার করব। তো আমরা একটু স্পেস নিয়ে নিই। তো এখানের মধ্যে আমরা গ্রিডের টেমপ্লেট তৈরি করবো, কারণ এতক্ষণ তো আমরা টেমপ্লেটসগুলোকে করলাম, টেমপ্লেটের কলাম রো দিয়ে দিলাম। তো আমরা এবার গ্রিডের টেমপ্লেট তৈরি করব। তো টেমপ্লেট তৈরি করার জন্য আমরা এখান থেকে রো বাদ করে দিই, জাস্ট গ্রিড টেমপ্লেট, সরি গ্রিড টেমপ্লেট এরিয়া, গ্রিড টেমপ্লেট এরিয়াস, মানে টেমপ্লেটের এরিয়াগুলো কীরকম হবে এইটা। সো আমরা সরি একটু স্পেস নিলাম। এটা কি হলো, 1 মিনিট। সো
এখানের মধ্যে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আপনার সিম্পলভাবে কিছু জিনিস অ্যাড করব। প্রথম আমরা কোটেশন দিই। সো কোটেশন দিয়ে আমরা প্রথমে যেটা করব হেডার। হেডার এবার আপনি জিজ্ঞেস করবেন যে স্যার হেডার মানে কি? সো যেমনটা আপনারা এখানে দেখছেন, এখানে হেডারের পাশে সাইডবার এসে গেছে। তো আমরা কি করেছি, আমরা এখানে হেডার অর্থাৎ এই পুরো এরিয়াটা যেটা, এই পুরো এরিয়াটা হেডারে কপি মানে অকুপাইড করে রাখবে। অর্থাৎ হেডার মানে হচ্ছে যে পুরো উইথ, মানে উপরের দিকের পুরো যে অংশটা, সেই পুরো অংশটাই শুধু আমাদের হেডার থাকবে। তো এটা আমরা একটা টেমপ্লেট ডিজাইন করছি। এর পরবর্তী লাইনেতে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা চাচ্ছি সাইড বারটা 2 কলাম বেস থাকবে ডানে বামে। তো আমরা ডানে সাইড বার রাখি, সাইড বার, এবং এর পাশে রাখবো যে কন্টেন্ট। তো এটাকে যদি আমরা একটু দেখি হয়তো চেঞ্জ হয়েছে, না চেঞ্জ সেরকম হয়নি। তো আমরা সাইড বার আর কন্টেন্ট রাখলাম। এর নিচে হবে যে আমাদের ফুটার। আমরা আমাদের ফুটারটাকে বসাই দেব। তো ফুটারটাও হেডারের মতো বরাবর হবে। সো এখানে আমরা হেডার মূলত হেডারটাকে ফুল উইথ করলাম, আর সাইড বার আর কন্টেন্টটা মূলত 2 কলাম বেস হবে। এক কলামে হবে সাইড বার, আরেক কলামে হবে আমাদের কন্টেন্ট। ফুটার হলো ফুটারটা পুরো উইথ হবে। এবার আমরা কি করব, আমাদের এখানে কাজ শেষ, আমাদের অলরেডি কাজ শেষ। তো এবার আমরা যেটা করব, প্রতিটা যে আপনার আইটেম আছে, যেখানে প্রতিটা আইটেম হেডার, সাইডবার, মেইন কন্টেন্ট, ফুটার, এই প্রতিটাকে এবার আমরা আলাদা আলাদা করে জায়গা দেব, যাতে মানে এগুলো আলাদা আলাদাভাবে কাজ করতে পারে, বা আলাদা আলাদা এরিয়া দেব। তো এরিয়া দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা আর ড্যাশবোর্ড নিয়ে কাজ করব না, আমরা এবার জাস্ট ডট হেডার স্ক্রোল, এখানে লিখব গ্রিড এরিয়া। আমরা জাস্ট লিখব গ্রিড এরিয়া। গ্রিড এরিয়ার মধ্যে লিখে দেবো আমরা হেডার। সো গ্রিড এরিয়া হেডার দেওয়ার কারণে এই জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে। তো আমাদের এটা হয়ে গেল। এই সেম জিনিস আমরা বাকিগুলোর ক্ষেত্রেও করব, যেমন ধরেন সাইড বার। সো সাইড বারের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা করি, গ্রিড এরিয়া, জাস্ট এখানে লিখে দেবো সাইড বার। তো এখন এই এরিয়াটা সাইড বারের আন্ডারে যাবে গিয়ে। এরপরে আমাদের আছে আপনার কন্টেন্ট। তো আমরা ডট কন্টেন্টও সেম রুলই অ্যাপ্লাই করবো, গ্রিড এরিয়া কন্টেন্ট। এরপর আমরা জাস্ট ফুটারটা লেফট রয়ে গেল, তো আমরা ফুটার ওকে। সো আমাদের ডান। সো গ্রিড এরিয়াটা মূলত বলে দেয় যে কন্টেন্টটা কোন জায়গায় বসবে। তো আমরা বলতে চাচ্ছি আমাদের এই যে সেকশনটা, এই সেকশনটা বসবে আমাদের হেডার এরিয়ায়, এই সেকশনটা বসবে আমাদের সাইড বার, এটা বসবে মেইন কন্টেন্ট, এটা হচ্ছে ফুটার। তো সেগুলোকে আমরা সিএসএস এর মাধ্যমে লোকেট করে দিলাম। এবার কথা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। তো রেসপন্সিভ মানে হচ্ছে মোবাইলে একরকম, ট্যাবলেটে একরকম, ল্যাপটপে একরকম, কিন্তু ওয়েবসাইট একই হবে, কিন্তু আলাদা আলাদা ডিভাইসে সেটা সাইজ চেঞ্জ হবে বা ভিউ পয়েন্ট চেঞ্জ হবে। সো আমরা সিএসএস এর মাধ্যমে কন্টেন্টের ভিউ পয়েন্ট অ্যাড করতে পারি। যেমন আমরা এখানে কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করব, যেমন আমরা একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে ভিউ পয়েন্ট। যেমন ধরেন আপনার ভিউ পয়েন্ট যেটা মানে আপনার যে ওয়েবসাইট, সেটা ডিভাইস ওয়াইজ কীরকম হাইট হবে, সেটার জন্য আমরা কিছু জিনিস ব্যবহার করি। একটা হচ্ছে যে ভিডাব্লিউ, আর একটা হচ্ছে ভিএইচ, অর্থাৎ ভিউ উইথ ভিউ হাইট। তো আমরা কন্টেন্টের মধ্যে একটা মিনিমাম হাইট অ্যাড করব, আর সেই হাইটটা আমাদের পিক্সেলে হবে না, সেই হাইটটা হবে আমাদের ভিএইচে। ভিএইচ মানে হচ্ছে আপনার ভিউ হাইট। তো আমরা যদি 100 ভিএইচ দিই তাহলে এটা পুরো স্ক্রিনের উচ্চতা নেবে। তো এখানে আমরা 80 ভিএইচ দিয়েছি। যেমন দেখেন এখন, এই দেখেন পুরো সেকশন রেডি। এখন সেকশনটা খুব সুন্দর। এই যে হেডার, সাইড বার, মেইন কন্টেন্ট, ফুটার। তো আমরা সাইড বারটাকে চাইলে এই সাইডে নিয়ে আসতে পারি সিম্পলি। এই যে আমরা এখানে একটা জিনিস করি, আমরা এই কন্টেন্ট মুছে দিই। কন্টেন্ট সাইড বারটা যেহেতু আমাদের এদিকে থাকে, তো আমরা এদিকটাই করি। সো এখন যদি দেখি, এখন ঠিক আছে। হেডার, মেইন কন্টেন্ট, সাইড বার, ফুটার, এটা একটা কিন্তু ওয়েব পেজ। তো এটা কিভাবে ওয়েব পেজ,
আমরা আপনাদের একটা ওয়েবসাইট দেখাই, সেটার ওয়েব পেজের একটা ধারণা দিই। তো মোস্ট অফ দ্য টাইম আমরা ওয়েব পেজগুলোতে সেম রুলটাই অ্যাপ্লাই করি। তো যেমন দেখেন, এটা হচ্ছে আমাদের হেডার, মেইন কন্টেন্ট, সাইড বার, আর নিচে গেলে আমাদের ফুটার। সেম জিনিসটা আমরা এখানে করেছি, এখানে কোনো কিছু চেঞ্জেস নেই। আর আমরা এখানের মধ্যে একটা মিনিমাম হাইট 80 দিয়েছি, যার কারণে একটা মিনিমাম হাইট এখানে জেনারেট হয়েছে। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে, এখানে সেরকম কোনো প্রবলেম থাকার কথা নয়। সো এবার আমরা এখানে একটা জিনিস করতে পারি, আমরা মোবাইলের জন্য আলাদা করে এখানে ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা চাইলে মোবাইলের জন্য এখানে আলাদা করে ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে আমরা অলরেডি ড্যাশবোর্ডের মধ্যে সব কিছু অ্যাপ্লাই করে দিয়েছি, আমরা গ্রিড টেমপ্লেট কলাম, তারপর গ্রিড টেমপ্লেট এরিয়া অ্যাড করে দিয়েছি। তো আমরা চাইলে মোবাইলের জন্য এখানে আলাদা করে একটা শর্ত অ্যাপ্লাই করে দিতে পারি। যেমন ধরেন যদি আমি মোবাইলের জন্য করতে চাই, তো আমরা সেম জিনিসটাই করব, বাট সেটার জন্য আপনাকে শর্ত অ্যাপ্লাই করতে হবে। তো আমরা গ্রিড টেমপ্লেট কলাম, কলামটা 1 FR দিই। সেগুলো যখন আমরা প্রজেক্ট বানাবো তখন বেশি ভালো হবে। তো আমরা মোবাইলের যখন যাবে, যখন আমাদের প্রজেক্টটা মোবাইল করবে, তখন 1 মিনিট, হ্যাঁ এখানে আমরা এটাকে এন্ড করে নিই, আমরা স্টেটমেন্ট এন্ড করে দেবো। ওকে, যখন আমাদের এটা মোবাইলে থাকবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে কোটেশন নিই। সো কোটেশনের মধ্যে আমাদের প্রথমে হবে হেডার, হেডারের নিচে আমাদের কন্টেন্ট থাকবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমরা হেডার দিইনি। এটার কারণ হচ্ছে মোবাইলের মধ্যে আমাদের ফুল উইথের দরকার পড়ে না, মোবাইলের মধ্যে সংকুচিত যেহেতু হয়ে যায়। তো আমরা হেডারের নিচে আমাদের কন্টেন্ট এসে যাবে, কন্টেন্টের নিচে আমাদের সাইড বারটা এসে যাবে। আর যদি আপনি চান সাইড বারটাকে ইনভিজিবলও করা যাবে, সেটা কোনো অপশন প্রবলেম নেই। এখন যদি আপনি বলেন যে না স্যার আমি চাচ্ছি আমার সাইড বারটা হেডারের সাথে থাকবে, মানে হেডারের পর সাইড বার হবে, তারপর কন্টেন্ট হবে, তো এই টাইপের জিনিসগুলোর জন্য আমরা মূলত এভাবে সেট আপ করি। তো এটা হচ্ছে আমাদের মোবাইলের জন্য। যেমন দেখেন এখন এটা এভাবে হয়ে গেছে, কারণ এখানের মধ্যে আমরা একটা রুল অ্যাপ্লাই করলাম, এই যে এখন রিসেট দিলাম। সো এখানের মধ্যে আমরা মোবাইলের জন্য এটা অ্যাপ্লাই করে দিয়েছি, যার কারণে আগে যেটা অ্যাপ্লাই করেছি সেটা নাল হয়ে গেছে। সো মোবাইলের জন্য যখন আমরা করব, তখন এখানে আমরা আলাদা শর্ত অ্যাপ্লাই করে মূলত মোবাইলেরটা ইউজ করব। এবার আমরা যেটা শিখবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনার মিডিয়া কোয়েরি। সো মিডিয়া কোয়েরি যখন আপনি রেসপন্সিভ ডিজাইন বানানোর চেষ্টা করবেন, তখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ যেটা সিএসএস এ, সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি, যেটা মূলত স্ক্রিন ভেদে বা ডিভাইস ভেদে আপনার ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করে বা বলতে পারেন অপটিমাইজ করে। তো মিডিয়া কোয়েরি কেন দরকার, মিডিয়া কোয়েরি কেন দরকার এটাকে এভাবে বোঝায় যে আপনি একটা ধরেন ওয়েবসাইট বানালেন, তো মোবাইল স্ক্রিনে ছোট, ট্যাবলেটে মাঝারি, ল্যাপটপে বড়, যদি সব জায়গায় একই সিএসএস অ্যাপ্লাই হয়, তাহলে মোবাইলের মধ্যে প্রথমত আপনার লেখাটা বড় হয়ে যাবে, আর ডিসপ্লের মধ্যে ডিজাইনটা তাহলে ভেঙে যাবে। তো এই ধরনের প্রবলেমগুলো সলিউশন হিসেবে আমরা মিডিয়া কোয়েরিটাকে ব্যবহার করে থাকি। তো এখন আমরা মিডিয়া কোয়েরির একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিই। তো মিডিয়া কোয়েরির একটা বেসিক সিনট্যাক্স হচ্ছে আপনার, আমরা একটু নিচে যাই, আমরা @ দিয়ে মিডিয়া কোয়েরিটাকে অ্যাপ্লাই করি। সো এটা হচ্ছে মিডিয়া কোয়েরি, এই প্রথম বন্ধনী ব্যবহার করে আমরা মূলত কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করি। প্রথম বন্ধনী ব্যবহার করে আমরা কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করি শর্ত, আর এর নিচে থাকে যে আমাদের সিনট্যাক্স। ওকে, সো এক্সপ্লেন করি। আনলাইক পিএইচপি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো সিএসএস এর মধ্যেও কিন্তু আমরা কন্ডিশন ব্যবহার করি। এটার জন্য আমরা মিডিয়া কোয়েরিটাকে ব্যবহার করি, যেটা @ দিয়ে হয়। সো মিডিয়া কোয়েরি সিএসএসকে বলে দেয় যে এই যে একটা জিনিস বন্ধনীর আন্ডারে আছে, সেটা হচ্ছে একটা কন্ডিশন, আর এই কন্ডিশনটাকে প্রুফ করার জন্য বা কন্ডিশনটাকে ট্রু করার জন্য আমরা কিছু সিএসএস সিনট্যাক্স বা সিএসএস এর শর্ত সত্য হলে ভিতরে সিএসএসটাকে চালাও, এই জিনিসটার জন্য আমরা মূলত মিডিয়া করি। তো এটা সিম্পলভাবে মিডিয়া কোয়েরি সিএসএসকে বলে দিচ্ছে
যে আগে কন্ডিশনটা পড়ো, যদি কন্ডিশনটা সত্য হয় তবে ভিতরে এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে থাকা সিএসএসটাকে বা কার্লি ব্র্যাকেটের ভিতরে থাকা সিএসএসটাকে অ্যাপ্লাই করো। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। তো সবচেয়ে বেশি মিডিয়া কোয়েরি যেটা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আপনার সিম্পল, আমরা জাস্ট মিনিমাম উইথ। সো সবচেয়ে বেশি মূলত আমরা এই মিডিয়া কোয়েরিটাকে অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে আপনার স্ক্রিনের প্রস্থ। আরও এটা তার থেকে বেশি হতে পারে। এটার মানে হচ্ছে স্ক্রিনের প্রস্থ 768 বা তার বেশি হলে ভিতরে সিএসএসটাকে অ্যাক্টিভ করো। তো সাধারণত 0 থেকে 767 পিক্সেল মানে হচ্ছে মোবাইলের জন্য, 768 পিক্সেল টু 1023 পিক্সেল ট্যাবলেটের জন্য আমরা বরাদ্দ করি, যেখানে 1024 পিক্সেল থেকে বড় ল্যাপটপ আর ডেস্কটপের জন্য ইউজ হয়। সো এবার আমরা ডেস্কটপে আমাদের ড্যাশবোর্ডের জন্য মিডিয়া কোয়েরিটাকে অ্যাপ্লাই করব। তো আমরা অলরেডি এখানে একটা শর্ত দিয়ে দিলাম যে 768 বেশি হলে সিএসএসটাকে অ্যাপ্লাই করবা। ওকে, তো এবার আমরা এখানে কি কি অ্যাপ্লাই হবে, তো কোথায় অ্যাপ্লাই হবে, ড্যাশবোর্ডে অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে ড্যাশবোর্ডটাকে অ্যাপ্লাই করব। দেখেন শর্ত কীভাবে অ্যাপ্লাই করছি। সো এখানের মধ্যে আমরা প্রথমে কি করলাম, স্ক্রিনে একটা শর্ত দিলাম। এবার আমরা ক্লাস যেটা ড্যাশবোর্ড সেটার মধ্যে যেহেতু ডিজাইনটা অ্যাপ্লাই হবে সেই জন্য, আর তারপর আমরা এখানে কি করব, দুইটা কলাম তৈরি করব, বা বলতে পারেন আমরা সিম্পলভাবে এই পুরো জিনিসটাই এখানে অ্যাপ্লাই করে দেবো, এই জিনিসটাকেই এখানে অ্যাপ্লাই করে দেব। তো প্রথমে আমরা এখানে ডিসপ্লে গ্রিড দিতে হচ্ছে না, তো আমরা এখানে প্রথমে যেটা করব, গ্রিডের টেমপ্লেট যেটা সেটার কলাম সেম উপরে যেটা আছে সেটাই দিব 200 পিক্সেল 1FR। এরপর আমরা যেটা করব, আমরা গ্রিড টেমপ্লেট এরিয়া টেমপ্লেট এরিয়াটা আমরা কি করব, কোটেশন দিয়ে আমরা সেম জিনিস হেডার। তো আমরা এখানে শর্তটা আবার বুঝিয়ে দিই যে 768 পিক্সেলের যদি বেশি হয়, মিনিমাম উইথ 768 পিক্সেলের বেশি হলে এই নিচের শর্তটাকে অ্যাপ্লাই করবা বা চালাবা। তো আমরা নিচের শর্তটাকে চালাচ্ছি। প্রথমে আমরা দিই কন্টেন্ট, এরপর সাইড বার, এরপর হচ্ছে আমাদের ফুটার। সো আমাদের এটা হয়ে গেল। সো আমরা যদি দেখি এখন এটাকে আমরা একটু জুম করে দেখি কি হয়। যেমন দেখছেন, একটা জিনিস খেয়াল করলেন, যে জুম করলাম সাইড বার আর ফুটার এরকম হয়ে গেল, আর নইলে এই যে ডিফল্টে যাওয়া মাত্র আমাদের এটা এসে গেছে। এটার রিজন হচ্ছে আমরা এখানের মধ্যে একটা শর্ত অ্যাপ্লাই করলাম। এখন এই শর্তটাকে আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। আপনি এখানের মধ্যে একটা জিনিস করতে পারেন যে আমরা এখানে শর্তটা মূলত বানিয়েছি ডেস্কটপের জন্য, কারণ এখানে আমরা ড্যাশবোর্ড দুইটা অ্যাপ্লাই করলাম, একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে মোবাইল। তো অনেক সময় আমরা কি করি, আমি এখানে ধরতে গেলে উল্টাটা করেছি, আমরা জেনারেলি মোবাইলের জন্য এই শর্তটা অ্যাপ্লাই করি যে মোবাইলের সাইজ একটা আপনাদের অলরেডি বললাম যে দাঁড়ান, মোবাইলের সাইজ হচ্ছে যদি মিনিমাম উইথ, তো যদি 768 নিচে হয় তখন আমরা একটা উল্টাটা করি যে 768 যদি নিচে হয় তাহলে মোবাইল টেমপ্লেটটা অ্যাপ্লাই হবে, আর যদি 768 উপরে হয় তাহলে পিসি টেমপ্লেটটা অ্যাপ্লাই হবে। তখন এখানে আমরা দুইটা শর্ত অ্যাড করি। তো এখানে আমরা একটা শর্ত অ্যাপ্লাই করেছি এবং সেটা দিয়ে কাজ হয়ে গেছে। যেহেতু আমরা পিসিতে আছি তো আমাদের ড্যাশবোর্ডটা দেখতে কিছুটা এইভাবে লাগবে, কিন্তু যে আমরা মোবাইল ভার্সনে যাব, এই যেমন আমরা 200% দেওয়া মাত্র সাইড বারটা নিচে এসে গেছে। সো আশা করি আর কোনো বুঝতে কষ্ট হচ্ছে না, এখানে কোনো কন্টেন্ট নেই। যদি এখানে ছবি টবি থাকতো তো আমরা এটাকে এভাবে বুঝাই, এই যে আমরা এই সাইড যেটা দেখিয়েছি সেখানে সেম জিনিসটাই আমরা অ্যাপ্লাই করেছি। তো এটাকে দেখি, এটা পিএইচপিতে করেছি। তো এখানে এটাকে আমরা জুম করি, যেমন এটা হচ্ছে ডেস্কটপ মোডে, তো এটাকে আমরা জুম করলাম, এই যে দেখছেন জুম করা মাত্র সব কিছু নিচে চলে গিয়েছে, এই যে সাইড বারটা নিচে চলে গিয়েছে ফুটারের নিচে। এটাই হচ্ছে মূলত আপনার মিডিয়া কোয়েরির কাজ। মিডিয়া কোয়েরির মাধ্যমে আমরা মূলত এই ধরনের শর্তগুলোকে অ্যাপ্লাই করি। তো আশা করি বুঝতে পেরেছেন।
সিএসএস অতটা কঠিন না, তো মিডিয়া কোয়েরি আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি, শুধু এটার মধ্যে সীমিত না। আমরা অনেক সময় দরকারের উপর ভিত্তি করে ফন্ট সাইজ বৃদ্ধি বা কমানোর জন্য শর্ত দিয়ে দিতে পারি, যে যদি মোবাইলে যাই তাহলে ফন্ট যেটা সেটা ছোট্ট হয়ে যাবে। মানে ধরেন এই যে আমি হোম স্ক্রিনে যাই, এই যে এই ফন্ট এটা মোবাইলে দেখতে গেলে অনেক বড় দেখাবে, কিন্তু আমি চাচ্ছি মোবাইলে আসা মাত্রই ফন্টটা সাইজে ছোট হয়ে যাবে। তখন আমরা মিডিয়া কোয়েরি অ্যাপ্লাই করব, বা এই যে বাটন যেটা সেটা ছোট হয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে, তখন আমরা বাটন ক্ষেত্রে মিডিয়া কোয়েরি ব্যবহার করব। আমরা চাচ্ছি মেনু বারটা অদৃশ্য হয়ে নেভিগেশন বারটা শো করবে, সেটার জন্য আমরা মিডিয়া কোয়েরি ব্যবহার করব। বা সাইড বারটা হাইড হয়ে যাবে বা দেখাবে, সেটার জন্য মিডিয়া কোয়েরি ব্যবহার করব। তো মিডিয়া কোয়েরি আমরা মূলত শর্ত সাপেক্ষে ব্যবহার করি, যে কখন কোন অংশ দেখাবে বা কখন কোন অংশকে অদৃশ্য করবে। তো এটা আমরা মোস্টলি এমন করি যে আমরা চাচ্ছি যে আমাদের পিসিতে একটা অংশ দেখাবে, একটা সেকশন দেখাবে, কিন্তু মোবাইলে সেই সেকশনটা অদৃশ্য হয়ে যাবে। তখন আমরা মূলত মিডিয়া কোয়েরিটাকে অ্যাপ্লাই করি। যেহেতু আমরা এখন ফ্রন্ট এন্ড সম্পর্কে শিখছি, তো আমাদের মিডিয়া কোয়েরিটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। যেহেতু এই শর্তগুলোকে অ্যাপ্লাই করে আমরা অনেক কাজ করতে পারবো বা অনেক প্রজেক্টে, যেমন ধরেন গ্রিড এরিয়াগুলোর জন্য রো কলামস সিএসএস গ্রিড, তারপর আপনার বিভিন্ন এরিয়াসগুলোকে অপটিমাইজ করার জন্য, অ্যাডমিন প্যানেলের জন্য, নিউজ পোর্টালের জন্য, এলএমএস ড্যাশবোর্ডের জন্য। তো এই সেকশনসগুলোতে আমরা মোস্টলি মিডিয়া কোয়েরি, তো যারা অ্যাডভান্স লেভেলে না, জুনিয়র ডেভেলপারও যারা, তারা কিন্তু মিডিয়া কোয়েরিটাকে বেশি প্র্যাকটিস করে। তো মিডিয়া কোয়েরির মতো আরও অনেকগুলো কোয়েরিস আছে, যেগুলোর এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দেবো পরবর্তী ক্লাসগুলোতে। আমাদের আরেকটি ক্লাস থাকবে, তো আপনারা রেকর্ডিং ক্লাসগুলোই আপনাদেরকে দিতে হচ্ছে, যেহেতু লাইভ ক্লাসে খুব কম জন অ্যাক্টিভ থাকেন, সেই জন্য আমরা মূলত রেকর্ডিং ক্লাসগুলো করছি। তো লাইভের মধ্যে যদি আপনারা জয়েন থাকতেন তাহলে হয়তো আপনাদেরকে লাইভের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া যেত। যেমন এখন অনেকের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে এই সেকশনসগুলো সম্পর্কে, তো সেগুলোকে যদি আরও ভালো মতো এক্সপ্লেন করার হতো তাহলে বেশি ভালো হতো যদি আপনারা লাইভ ক্লাসে জয়েন হতেন, কারণ লাইভ ক্লাসের মধ্যে আমরা মূলত আপনাদেরকে এগুলোর আনসার দিতে পারবো। সো আজকের ক্লাসটা এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে এবং আশা করি সবাই ভালো থাকবেন। কালকে আমাদের মনে হয় 6 ক্লাস হবে, এর পরবর্তীতেই আমরা আপনাদের জাভাস্ক্রিপ্ট ক্লাসটা চালু করে দেব। জাভাস্ক্রিপ্টের পরপরে আপনাদের টেলভিন সিএসএস এর একটা ক্লাস থাকবে, তারপর পিএইচপির ক্লাস শুরু হবে, বা হতে পারে জাভাস্ক্রিপ্ট ক্লাসের পরপরই আপনাদের নোট জেএস রিয়েক্ট জেএস এর ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো টাইম খুব কম পাবেন, যেহেতু 3 মাস ভালো মতো শিখেন, প্র্যাকটিস করেন, রেকর্ডিংটাও আছে। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে জিজ্ঞেস করেন। সো গুড নাইট।